বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর যারা এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ, তোমাদের সাথে আমরা যুক্তিবিদ্যার আমি ফার্স্ট পেপারে গত ক্লাসে প্রথম পত্রের চতুর্থ যে অধ্যায় বিধেয়ক, সেই চ্যাপ্টার নিয়ে দুটি ক্লাস করেছি এবং এই চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে শেষ করে ফেলছি। তার আগে আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় যে অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আমি তোমাদের ক্লাস করেছি। যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যা পাঠের কি প্রয়োজন আছে, যুক্তিবিদ্যার প্রকৃতি, পরিধি, যুক্তিবিদ্যার বিষয়বস্তু, এগুলো নিয়ে তোমাদের আমি ক্লাস সব শেষ করে ফেলছি। তো আজ এবং তোমাদের যে যুক্তিবিদ্যার যে মৌলিক কতগুলা সূত্রাবলী, নিয়ম কানুন আছে, ফান্ডামেন্টাল, যেগুলি আমাদের অবশ্যই যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারের জন্য দরকার, সেগুলি আমি তোমাদের বারবার করে এগুলি ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি। তো আশা করি তোমাদের ক্লাসগুলি তোমরা পেয়েছ এবং তোমরা এই ক্লাস নিয়ে তোমাদের লাভ হয়েছে, অর্থাৎ ক্লাস তোমাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। যাই হোক, আমরা এগুলি ক্লাস নিয়ে আজকে আমরা যে চ্যাপ্টারটি তোমাদের ক্লাস নিব, সেটি হলো অধ্যায় 5, অর্থাৎ অনুমান, ইনফারেন্স আমরা যাকে বলি। এই আমরা মানুষ চিন্তাশীল প্রাণী। মানুষ চিন্তা, কল্পনা, ধারণা ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না। আমরা সারাদিন যে কাজ করি, এই কাজ করার পিছনে কোনো না কোনো চিন্তা, কল্পনা আমাদের কাজ করে। ওই চিন্তা, ধারণা, কল্পনা কাজ করার ফলে আমরা একটা অনুমানের দিকে ধাবিত হই। সেই অনুমানটা নিয়ে আমরা সারাদিন দৈনন্দিন প্রাত্যহিক সকল কাজকর্ম করে থাকি। অর্থাৎ আমরা পৃথিবীতে সারাদিন অনেক কাজ করি। কাজ করার ফলে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু আমরা জানি না। যে বিষয়টুকু সম্পর্কে আমাদের জ্ঞান আছে তাকে আমরা বলি জানা বিষয়, আর যে বিষয় সম্পর্কে আমাদের জানা নেই তাকে আমরা বলি অজানা বিষয়। অর্থাৎ জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয় সম্পর্কে কোনো কিছু জানবার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান। অর্থাৎ আমি সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় পানি দেখে অনুমান করলাম যে রাতে বৃষ্টি হয়েছিল। এখানে দুটি বিষয় আমার চিন্তায় আসলো, কাজ করলো। কি? একটি হলো আমি রাস্তায় পানি দেখলাম, যে আমি যে সচক্ষে প্রত্যক্ষ করলাম পানি, এটি হলো আমার জানা বিষয়। এই জানা বিষয়ের উপর নির্ভর করে আমি একটি মনে মনে ধারণা করলাম যে রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। এটাকে বলা হয় অনুমান। অর্থাৎ জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয় সম্পর্কে কোনো কিছু জানার মানসিক যে প্রক্রিয়া, একে বলা হয় অনুমান। আমরা সারাদিন প্রাত্যহিক দৈনন্দিন যে কোনো বিষয় সম্পর্কে আমরা যখন জানি, ওই জানার উপর নির্ভর করে বাকি বিষয় সম্পর্কেও আমরা কোনো না কোনো সেটা ধারণা করতে পারি। এই ধরনের স্বাভাবিক সব কাজগুলোকে আমরা বলবো যুক্তিবিদ্যার ভাষায় অনুমান, যাকে আমরা ইংরেজিতে বলি ইনফারেন্স। তো এখানে আমরা বলতে পারি যে অনুমান হলো চিন্তা। আমি যেটি আগেই বলেছি, চিন্তা, ধারণা, কল্পনার যে ফল, এটিকে আমরা সহজ কথায় বলবো অনুমান। তাহলে আমরা বলতে পারি যে অনুমান হলো চিন্তার একটি প্রক্রিয়া, যা এক বা একাধিক অবধারণ দিয়ে শুরু হয়ে অন্য অবধারণে পৌঁছে এবং যার সত্যতা অবশ্যই চিন্তার সাথে সম্পৃক্ত থাকবে। তাহলে অর্থাৎ আমি যে কথাটা আমরা বইয়ের ভাষায় বললাম, জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয় সম্পর্কে জানার মানসিক প্রক্রিয়া। তাহলে এই কথা হলো, অর্থাৎ অনুমান যখন আমরা কোনো চিন্তা করব, কল্পনা, ধারণা করব, সেই চিন্তা, ধারণা, কল্পনাটাই একসময় গিয়ে সেটা কি হয়ে যাবে, ইনফারেন্স হয়ে যাবে। সেটা তখন কি হয়ে যাবে, অনুমানে হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে সকল প্রাণী হয় তৃণভোজী, গরু হয় প্রাণী, অর্থাৎ গরু হয় তৃণভোজী। তাহলে
এখানে আমরা যে একটি মানে অনুমান করলাম, এটা চিন্তা করলাম, ধারণা করলাম, এটা হলো একটি, তাহলে আমরা সহজে আমরা বলতে পারি যে অনুমান হলো এক ধরনের চিন্তন প্রক্রিয়া বা মানসিক প্রক্রিয়া হলো যুক্তি বা অনুমান বলতে একটি ভাষাগত অর্থাৎ অনুমান যখন ভাষায় প্রকাশ, এই যে আমি যে কথাটা বললাম, সারাদিন আমরা অনুমান করি, ধারণা চিন্তা করি, আর এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। অর্থাৎ অনুমানটা যখন ভাষায় প্রকাশিত হবে, সেটা লিখিত হোক মৌখিক হোক, তখন একে আমরা বলবো যুক্তি। যেমন ক হয় মননশীল, খ হয় মননশীল, গ হয় মননশীল, অতএব সকল মানুষ হয় মননশীল। এটি একটি যুক্তি, এটি আমার একটি অনুমান, চিন্তা, ধারণা, কল্পনা। অর্থাৎ তাহলে আমরা যে বিষয়টুকু এখানে জানলাম, একটা হলো জানা বিষয়, একটা হলো অজানা বিষয়। এই থেকে আমরা অনুমানে বুঝতে পারি। আর অনুমানটি যখন লিখিত বা মৌখিক ভাষায় প্রকাশিত হয়, ভাষায় রূপ দেই, তখন আমরা একে বলি যুক্তি। আমরা সারাদিন পাত্যই অনেক যুক্তি আমরা দিতে পারি। তাহলে আমরা দেখলাম যে তাহলে অনুমানটা কি, মানে অনুমান ভাষায় প্রকাশিত কি হয়, তারপরে অনুমান কয় প্রকার ও কি কি আমরা সেগুলো এখন দেখব। আচ্ছা, অনুমানে আরেকটু, তার আগে অনুমান কয় প্রকার, তার আগে আমরা আরেকটু বিষয় সম্পর্কে একটু আমরা একটু জানি যে অনুমানের কি প্রকৃতি। অর্থাৎ চিন্তন প্রক্রিয়া হিসেবে অনুমান সম্পূর্ণভাবে একটি মানসিক প্রক্রিয়া। আগেই বলেছি যে অনুমান আমি যদি মনে মনে কোনো কিছু ধারণা না করি, তাহলে আমি কখনো অনুমান করতে পারবো না। রাস্তায় একটি উদাহরণ দিয়ে যদি আমি জিনিসটি বলি, রাস্তায় একটি লোক মাটিতে পড়ে আছে বা শুয়ে আছে, তখন আমি তাকে দেখে মনে মনে একটি ধারণা করব, হয়তো সে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তারপরে এই যে মনে মনে ধারণা চিন্তা, এই যে মানসিক চিন্তা, অর্থাৎ মানসিক চিন্তা, মানসিক প্রক্রিয়া ছাড়া আমরা কখনো অনুমানে যেতে পাই না। তখন ওই ব্যক্তিকে দেখে আমি যে ধারণা করলাম, চিন্তা করলাম, এই চিন্তাটাই আমার হবে অনুমান। তখন দেখা যায় আমার এই ধারণাটা হয়তোবা সত্য হতেও পারে, মিথ্যাও হতে পারে। সব ধারণা চিন্তা সবসময় যে সত্য হয় এমন নয়, সেটা কখনো সত্য হতে পারে, কখনো সেটা মিথ্যা হতে পারে। তাহলে আমরা এখানে যে জিনিসটি আমরা দেখতে পাই, সেটি হলো একটি অনুমান বা যুক্তিতে কমপক্ষে দুটি অংশ আছে। একটা হলো জ্ঞাত অংশ, একটা হলো অজ্ঞাত অংশ। আমরা যেটি আমরা আগেও বলেছি, একটি হলো জানা বিষয়, একটি হলো অজানা বিষয়। যাই হোক, আমরা এগুলি দেখলাম যে জানা বিষয় কি, অজানা বিষয় কি, মানসিক প্রক্রিয়া কি, চিন্তন প্রক্রিয়া কি, যুক্তি কি, এগুলো আমরা এতক্ষণ দেখলাম। এখন মানে অনুমানের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। আমরা যে বললাম যে চিন্তন প্রক্রিয়া, ধারণা, কল্পনার মাধ্যমে অনুমান পাওয়া যায়, এর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। এক বা একাধিক প্রদত্ত বাক্য থাকতে হবে, এক বা একাধিক প্রদত্ত বাক্য, যাকে আমরা যুক্তিবিদ্যার বেলায় একে বলে আমরা আশ্রয় বাক্য। তারপরে আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আমরা একটি নতুন বাক্য পাই, নতুন একটি যুক্তি বাক্য পাই, যাকে আমরা বলি সিদ্ধান্ত। তাহলে আমরা যে জিনিসটি এখানে দেখলাম, মানে অনুমানের যে বৈশিষ্ট্য, সেটি হলো প্রথম কথা হলো এক বা একাধিক বাক্য থাকতে হবে, আমরা যাকে বলি আশ্রয় বাক্য। আর এই আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আমরা একটি নতুন যুক্তি বাক্য পেয়ে থাকি, যাকে আমরা বলি কনক্লুশন বা সিদ্ধান্ত। আর আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকবে। অর্থাৎ যদি অনিবার্য সম্পর্ক না থাকে, তাহলে সেটি অনুমান হবে না। আমি আগে ক্লাসও বলেছি যে উদ্দেশ্য বিধের সাথে একটি সম্পর্ক, গত ক্লাসে যেটি বলেছিলাম যে উদ্দেশ্য বিধের সাথে অনেক রকম সম্পর্ক, অর্থাৎ যত রকম সম্পর্ক থাকে তাকে আমরা বলেছিলাম গত ক্লাসে বিধেয়। তাহলে এখানে যে অনুমান যখন ভাষায় প্রকাশিত হবে, তখন তাকে আমরা কি বলবো, যুক্তি বলবো। সেই যুক্তি হতে গেলে সেখানে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের একটি অনিবার্য সম্পর্ক থাকতে হবে, না হলে সেটি সঠিক অনুমান হবে না। আমি আগেই বলেছি, অনুমান কখনো কখনো সত্য হয়, কখনো কখনো সেটা মিথ্যা হয়। যাই হোক, আমরা সেটি দেখলাম। এখন দেখব যে অনুমানের প্রকারভেদ, অনুমানকে কয় ভাগে ভাগ করা হয়। আমরা বলবো অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো অবরোহ অনুমান, আর একটা হলো আরোহ অনুমান।
তাহলে আমরা যেটা দেখলাম যে অনুমানকে কয় ভাগে ভাগ করা হয়, অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়, একটা অবরোহ অনুমান এবং আরেকটি আরোহ অনুমান। এখন অবরোহ অনুমান কি? অনুমানে যে প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয় একে বলা হয় অবরোহ অনুমান। অর্থাৎ আশ্রয়বাক্য একটি হতে পারে অথবা একের বেশিও হতে পারে এবং সেখান থেকে যে আমরা সিদ্ধান্ত পাব সেটি আশ্রয়বাক্যের তুলনায় অবশ্যই ছোট বা কম ব্যাপক হতে হবে, অথবা কখনো কখনো সেটি সমান হতেও পারে। অর্থাৎ যে জিনিসটা আমাদের এখানে জানবো, আমি আগে প্রথম তোমাদের ক্লাসে আমি যে তোমাদের বলেছিলাম যে একটি যুক্তি হতে গেলে সেখানে দুটি বিষয় থাকবে, একটি আশ্রয়বাক্য, একটি সিদ্ধান্ত। এখানে অবরোহ যেটি অনুমান করলাম সেখানে হলো এক বা একাধিক আশ্রয়বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত পাওয়া যাবে, তবে সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে বড় সেখানে মানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কখনোই বড় হবে না। অর্থাৎ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত সবসময় ছোট হবে এবং কখনো কখনো সেটি ক্ষেত্র বিশেষে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত সমানও হতে পারে, কখনো কিন্তু বড় হবে না, হয় ছোট হবে না হলে সেটি সমান হবে, এর বাইরে হতে পারবে না। এটি হলো অবরোহ অনুমান। আর যেটি আরোহ, এখানে হবে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি বড় হবে, যেমন ক হয় মননশীল, খ হয় মননশীল, গ হয় মননশীল, অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমরা এখানে যে জিনিসটি দেখলাম, ক মানে একজন, খ মানে একজন, গ মানে একজন, টোটাল কয়জন? তিনজন। অতএব আমরা শেষে যেটা বললাম সিদ্ধান্ত সকল মানুষ হয় মননশীল, তাহলে সকল মানুষ বলতে এখানে সংখ্যা কি? অনেক বেশি। তাহলে আশ্রয়বাক্য ছোট, সিদ্ধান্ত যখন বড় হবে তখন সেটি হবে আরোহ অনুমান, আর আশ্রয়বাক্য বড়, সিদ্ধান্ত যখন ছোট তখন সেটি হবে অবরোহ অনুমান। তাহলে আমাদের এখানে দুটি বিষয় আমাদের একটু খেয়াল করতে হবে, অবরোহ এবং যেটি আরোহ। এখানে খেয়াল রাখতে হবে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে। যদি সিদ্ধান্ত বড় হয় তখন তাকে আমরা বলবো আরোহ অনুমান, আর সিদ্ধান্ত যখন ছোট হয় তখন সেটি হবে আমাদের অবরোহ অনুমান। আর আশ্রয়বাক্য সেটি একটি হোক, দুটি হোক, তিনটি হোক, এটি আমাদের কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো যে সিদ্ধান্ত কি বড় না ছোট। বড় হলে তাকে বলবো আরোহ অনুমান, আর যদি সেটা ছোট হয় তখন তাকে আমরা বলবো সেটি অবরোহ অনুমান। তাহলে আমরা এখানে মানে দেখলাম যে অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো অবরোহ অনুমান, আরেকটি হলো আরোহ অনুমান। এখন যে জিনিসটা আমরা দেখব, আরোহ অনুমানে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, একটি আরোহ অনুমানে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেটা একটু দেখি। এক নম্বর, আরোহ অনুমানে সিদ্ধান্ত সবসময় ব্যাপক বা বড় বা বেশি হতে হবে। তারপরে আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক বাক্য হতে হবে। এখন বলতে পারবো যে সার্বিক বাক্য কি, আমি আগের প্রথম ক্লাসে বলেছিলাম আমাদের কয়েক ধরনের বাক্য আছে, যেমন সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য। সার্বিক বাক্য কোনগুলি? যেগুলি সংখ্যা পরিমাণে বেশি হয় এদেরকে আমরা বলি সার্বিক যুক্তিবাক্য, আর যেগুলি সংখ্যা পরিমাণে কম হয় আমরা এদেরকে বলি বিশেষ যুক্তিবাক্য। তাহলে আমরা দেখলাম যে আরোহ অনুমানের যে বৈশিষ্ট্য, সেটার প্রথম বৈশিষ্ট্য হবে যে আরোহ অনুমানের সিদ্ধান্তটা অবশ্যই বড়, ব্যাপক, বেশি হতে হবে। নাম্বার 2, আরোহ অনুমানের সিদ্ধান্ত হবে একটি সার্বিক বাক্য, অর্থাৎ সকল হবে। সবসময় আমাদের মনে রাখতে হবে সকল মানুষ, সকল শিক্ষক, সকল ছাত্র, অর্থাৎ সকল মানে সংখ্যায় সেটা বেশি হতে হবে। তারপরে আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি বাস্তব ঘটনার উপর নির্ভরশীল হতে হবে। আমি অবাস্তব যে ঘটনা বিষয়ের উপর যদি আমি সিদ্ধান্তে আসি তখন সেটা আরোহ অনুমান হবে না। তাহলে আমাকে মনে রাখতে হবে আরোহ অনুমানের বাক্যগুলা, যুক্তি বাক্যগুলা
অবশ্যই বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল হতে হবে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল হতে হবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম, তারপরে আরো অনুমানের সিদ্ধান্ত একটি সংশ্লেষক যুক্তি বাক্য হতে হবে, যেখানে আমাদের নতুন জ্ঞান দান করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি সংশ্লেষক যুক্তি বাক্য হতে হবে। অর্থাৎ এখানে সংশ্লেষক বাক্য বলতে কি, এখানে নতুন তথ্য পাওয়া যাবে, নতুন আমরা জ্ঞান লাভ করতে পারবো। যে বাক্যে যুক্তি বাক্যে নতুন তথ্য পাওয়া যায়, নতুন জ্ঞান অর্জন করা যায়, সেই বাক্যকে আমরা বলবো সংশ্লেষক যুক্তি বাক্য। তাহলে আমরা যেটা জানলাম সেটা হলো যে আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি কি হতে হবে, সংশ্লেষক যুক্তি বাক্য হতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে আশ্রয় বাক্য মানে আরোহ অনুমানের আশ্রয় বাক্য কখনো কখনো আমি বলছি সেটা যদি সত্য হয়, সিদ্ধান্ত কখনো কখনো মিথ্যাও হতে পারে। সবসময় আশ্রয় বাক্য সত্য হলে যে সিদ্ধান্ত সত্য হবে এমন কোনো কথা নেই। আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনো কখনো সেটি মিথ্যাও হতে পারে। কিন্তু আমাদের যেটি দেখবার বিষয় সেটি হলো যে আমার যুক্তির আকার সঠিক আছে কিনা, সেটি আশ্রয় বাক্য একটি, দুটি বা তিনটি আছে কিনা, এবং এখানে সংযোজক দেওয়া আছে কিনা, এই বিষয়গুলো, অর্থাৎ একটি যুক্তি হতে গেলে যে বিষয়গুলোর উপর আমাদের খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো সঠিকভাবে আছে কিনা। যদি না থাকে তাহলে সেটি আর অনুমান হবে না। তারপরে আমরা স্বাভাবিকভাবে আমরা একটু খেয়াল করব যে আরোহ অনুমানে যে বাক্যগুলো আমরা লিখলাম বা বললাম বা যে যুক্তিটা দিলাম সেটি বস্তুগতভাবে বা বাস্তবে সত্য আছে কিনা, অর্থাৎ আমরা বাস্তবে এই বাক্যগুলি সত্য কিনা সেটি আমরা খেয়াল করব। যদি আরো অনুমানে যুক্তি বাক্যগুলো যদি বস্তুগত ভাবে বা বাস্তবে সত্য না হয় তাহলে সেটিও আরো অনুমান হবে। তবে আমরা সবসময় খেয়াল রাখবো যাতে বাক্যগুলো বস্তুগতভাবে সত্য হয়, অর্থাৎ বাস্তবতার সাথে মিল থাকে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো আমরা দেখলাম যে একটি আরো অনুমান হতে গেলে আমাদের কি কি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, অর্থাৎ আরোহ অনুমানে কি কি বৈশিষ্ট্য থাকা আমাদের দরকার। আমরা এটা আবার একটু বলি সংক্ষেপে। প্রথম কথা হলো যে আরোহ অনুমানে সিদ্ধান্ত অবশ্যই আশ্রয় বাক্য চেয়ে বড় বা ব্যাপক হতে হবে। তারপরে হলো আরোহ অনুমানের সিদ্ধান্ত অবশ্যই সার্বিক যুক্তি বাক্য হবে। তারপরে নাম্বার 3, আরোহ অনুমানের সিদ্ধান্ত অবশ্যই একটি সংশ্লেষক যুক্তি বাক্য হতে হবে। 4 নাম্বার, আরোহ অনুমানের বাক্যগুলো যাতে বস্তুগতভাবে সত্য হয়, অর্থাৎ বাস্তবে এই বাক্যগুলো যাতে সত্য হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং বস্তুগত সত্যতা অর্জনের দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আর কখনো কখনো আমাদের মানে আশ্রয় বাক্য সত্য হলেই যে সিদ্ধান্ত সত্য হবে এমন কোনো কথা নেই। আশ্রয় বাক্য সত্য হয়েও কখনো কখনো এই আমাদের সিদ্ধান্ত মিথ্যাও হতে পারে। তাহলে আমরা আরোহ অনুমানটা দেখলাম। এখানে আরোহ অনুমান আমরা প্রায় সময় দেখি কতগুলি বিশেষ ঘটনা বা অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা একটা সার্বিক বাক্য আমরা স্থাপন করি। অর্থাৎ আমি বিশেষ কতগুলো বাক্যকে দেখলাম, সেগুলিকে আমি পর্যবেক্ষণ করলাম, তারপরে আমি একটি সঠিক সিদ্ধান্তে আসলাম এবং ওই বাক্যগুলো যাতে বস্তুগতভাবে বাস্তবে যেগুলি সত্য হয় সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে আরোহ অনুমানটাই আমাদের বেশি, আমাদের অবরোহ এবং আরোহ দুইটি অনুমান আছে, তার ভিতরে আরোহ অনুমানটাই আমাদের
বেশি 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 দরকার, বেশি বেশি জানা দরকার। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আরোহ অনুমানের বাক্যগুলো অবশ্যই কতগুলো বিশেষ বিশেষ ঘটনার উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়, এবং এখানে আমাদের ধারণা, অভিজ্ঞতা, চিন্তা, পর্যবেক্ষণ সবগুলি কাজ করে। যাই হোক, আমরা যে জিনিসগুলো দেখলাম আজকে, যেগুলি পড়লাম, যে অনুমান কি, মানে অনুমান কত প্রকার, কি কি, মানে অনুমানের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, তারপরে আরোহ যে অনুমানটা কি, আরোহ অনুমানে কি কি বৈশিষ্ট্য থাকার দরকার সেগুলি আমরা দেখলাম। তারা অবরোহ, আরোহ সবকিছুই আমরা দেখলাম। আমরা এগুলি বই, আমরা তোমরা যারা বই কিনেছ, পঞ্চম অধ্যায়টা, যেটা পঞ্চম যেটা অধ্যায়, সেটি অবশ্যই পড়বে, রিডিং পড়বে। আমি সহজ ভাষায় আমি যতটুকু পেরেছি সেগুলি তোমাদের বাস্তব কতগুলি উদাহরণ দিয়ে সেগুলি শেষ করে ফেললাম। তোমরা সবাই বইটি পড়বে, আর আরোহ, অবরোহ, অনুমান, কতগুলি যুক্তি আমরা দিয়েছি, সেই যে যুক্তিগুলি একটু বাসায় পড়বে, পড়ে দেখবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে কথা বলবে। আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারে বাকি যে চ্যাপ্টারে বাকি যা আছে সেগুলো আমরা শেষ করব। তো যাই হোক, তোমরা সবাই মোটামুটি আশা করছি তোমরা ক্লাসগুলি করছো, দেখছো, এবং তোমাদের যারা সহপাঠী আছে প্রত্যেক সহপাঠীকে আমার ক্লাস করার জন্য বলবে, আমার ফোন নাম্বার দিবে। ক্লাস না বুঝলে আমাকে ফোন করবে। যে বিষয়টুকু, যে চ্যাপ্টারে যে অংশ, যে টপিকস তোমাদের বুঝতে সমস্যা হয় সেই টপিকস আমাকে বলবে। আমি পরবর্তীতে সেই চ্যাপ্টারে ওই অংশটুকু আবার তোমাদের বিস্তারিতভাবে ক্লাস নেব। তো তোমরা সবাই সব ক্লাস করবে। তোমাদের সাথে আমার এইটুকু তোমাদের কাছে অনুরোধ, অনুনয়, বিনয়, তোমরা প্রত্যেক ক্লাস করবে, প্রত্যেক স্যারের সাথে কথা বলবে, সমস্যা আমাদের স্যার ম্যামদের সাথে বলবে। আমরা সব সমস্যার সমাধান করার জন্য আমরা সব সময় সদা প্রস্তুত আছি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস এখানেই আমি শেষ করলাম। বি সেফ, বি স্ট্রং। আল্লাহ হাফেজ।